বিগতকাল এই যে নিউজটা পাবলিশ হয়েছে 21শে নভেম্বর, বিগতকাল সশস্ত্র বাহিনী দিবস, খালেদার উপস্থিতিতে সৌভাগ্যবান ইউনূস। হ্যাঁ, ঠিক আছে, তিনি খালেদা জিয়ার উপস্থিতিতে সৌভাগ্যবান বোধ করেছেন, ঠিক আছে, কোনো ব্যাপার নয়। কিন্তু এই নিউজটা পুরোপুরি পড়ার পর অ্যাকচুয়ালি আমি ভাবতে বাধ্য হলাম যে এই মোহাম্মদ ইউনূস এই 80 বছর বুড়ো বয়সে তিনি নিজেকে ঠিক কী পরিমাণ চালাক মনে করছেন এবং দেশবাসীকে কতটা বোকা মনে করছেন, সেটা ভেবেই আর কি অবাক লাগলো আপনার। চলুন নিউজটা একটু পড়ি, আর কেন আমার এমন মনে হয়েছে সেটা একটু সেই ধারণাটা আপনাদের সামনে উপস্থাপন করি। এখানে সশস্ত্র বাহিনী দিবসের কর্মসূচিতে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া উপস্থিত হওয়ায় নিজেকে সৌভাগ্যবান ও সম্মানিত বোধ করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান মোহাম্মদ ইউনূস। এখানে এই যে বিশেষ দুটি শব্দ ব্যবহার করা হয়েছে, সৌভাগ্যবান এবং সম্মানিত, ওনার বলা এই দুটি শব্দের দুটো আলাদা মানে আছে। এই দুটি শব্দ তিনি দেশবাসীর উদ্দেশ্যে যে ব্যবহার করেছে তার মানে ভিন্ন, এবং অ্যাকচুয়ালিতে এই সৌভাগ্যবান এবং সম্মানিত এর অ্যাকচুয়াল মিনিং যেটা, তার চরিত্র, তার কাজকর্মের মাধ্যমে অ্যাকচুয়াল মিনিং যেটা, সেটা আলাদা। কেন, কিভাবে? চলুন আরও একটু আমরা সবার আগে আমরা একটু দেখি যে এই কালকে 21শে নভেম্বর যে কর্মসূচি পালন হয়েছে সেটা কি আসলে। মুক্তিযুদ্ধ চলাকালে 1971 সালের 21শে নভেম্বর সেনা, নৌ ও বিমান বাহিনীর সদস্যরা সম্মিলিতভাবে দখলদার পাকিস্তানি বাহিনীর বিরুদ্ধে সমন্বিত আক্রমণের সূচনা করে। এই জন্য এই দিনটি, মানে 21 তারিখের এই দিনটি 21শে নভেম্বর সশস্ত্র বাহিনী দিবস হিসাবে পালন করা হয় বাংলাদেশে। অর্থাৎ কাল যে দিবসটি কর্মসূচি পালন করা হয়েছে সেটা পাকিস্তান দখলদার বাহিনী বাংলাদেশের মানুষের উপরে যে পৈশাচিক নির্যাতন চালিয়েছিল সেটার স্মরণে এই দিবসটা পালন করা হয়, এবং সেনা, নৌবাহিনী ও বিমান বাহিনীর সদস্যরা একসাথে সম্মিলিত হয়ে যে আক্রমণটা চালিয়েছিল সেটার স্মরণে এই দিবসটা পালন হয়। সুতরাং এবার আমাদেরকে এখানে বুঝতে হবে, আমি যে ওই দুটো চরিত্রের কথা বললাম সেটা কেন বললাম। একদিকে তিনি এই মুক্তিযুদ্ধ চলাকালে যা কিছু হয়েছে এবং বাংলাদেশের 3 সেনাবাহিনী যা কিছু করেছে, মানে এই মুক্তিযুদ্ধ, পাকিস্তান দখলদার বাহিনীর পৈশাচিক যে বিষয়গুলো, যা কিছু ঘটনা হয়েছে সেই সমস্ত কিছুর ঘটনার একটা স্মরণার্থে এই দিবসটা পালন হচ্ছে। সেই দিবসে এসে তিনি বলছেন আমি খালেদা জিয়াকে আনতে পেরে সম্মানিত, ও আর একটা কি বলেছেন, সম্মানিত ও সৌভাগ্যবান। এবার এখানে একটা বিচার করুন, আপনি যে পাকিস্তান দখলদার বাহিনী, হানাদার বাহিনী আপনার দেশে এত অত্যাচার চালালো, এত কিছু করলো, লক্ষ মানুষকে মেরে দিল, সেই দেশটা আজও পর্যন্ত তাদের এই পৈশাচিক কর্মকাণ্ডের জন্য আজও পর্যন্ত ন্যূনতম একটা দুঃখিত বা সরি বা আমাদের করা উচিত হয়নি এরকম ন্যূনতম একটা শব্দ এখনো পর্যন্ত পাকিস্তান বাংলাদেশের জন্য ব্যবহার করেনি, বা 1971-এ যা কিছু হয়েছে তার জন্য এখনও কোনো রকম দুঃখ প্রকাশ করেনি পাকিস্তান। ইভেন পাকিস্তানের বইতে, স্কুলের কলেজের বইতে 1971 নিয়ে বাংলাদেশের যুদ্ধের যে বিষয়টা পড়ানো হয় সেখানে পাকিস্তান বাহিনী যে পৈশাচিক কর্মকাণ্ড বাংলাদেশে চালিয়েছে তার কোনো পটভূমি পড়ানো হয় না। সেখানে যেটা পড়ানো হয় যে পূর্ব পাকিস্তান, পশ্চিম পাকিস্তানের মধ্যে একটা যুদ্ধ হয়েছিল, একটা বেসিক একটা কারণ দেখিয়ে যুদ্ধ হয়েছিল, যার কারণে দুই পাকিস্তান আলাদা হয়ে যায়, এবং এই যুদ্ধের কারণ ছিল ভারত, এরকমভাবে পড়ানো হয়। কিন্তু তাদের যে নরপৈশাচিক কর্মকাণ্ড বাংলাদেশে তারা চালিয়েছে সেটা পড়ানো হয় না। এমনকি এরকম কোনো দুঃখ প্রকাশও আজ পর্যন্ত, আজ এই এত বছর হয়ে যাওয়ার পরও আজ পর্যন্ত পাকিস্তান অনুশোচনা পর্যন্ত করেনি। কিন্তু সেই পাকিস্তানের সাথে আপনি এখন ক্ষমতায় এসে ব্যবসা করছেন, জাহাজ নিয়ে আসছেন, পাকিস্তানের মন্ত্রীর সাথে বসে মিটিং করছেন, সার্ককে রিভাইভ করার চেষ্টা করছেন। এই একটা চরিত্র। আবার অপরদিকে
সেই পাকিস্তান বাহিনীর যে আমাদের দেশে যা কিছু করেছে তাদের বিরুদ্ধে আমাদের দেশের সেনাবাহিনী যে অ্যাকশন নিয়েছে, যুদ্ধ করেছে, সেটার জন্য সেই কর্মসূচি দিবসে আপনি উপস্থিত হচ্ছেন, সেই কর্মদিবস পালন করছেন। আবার এই কর্মদিবস যে জন্য পালন করা হচ্ছে তার জন্য দায়ী যারা, তাদের সঙ্গে আপনি আবার বন্ধুত্ব করছেন। সুতরাং এখানে একটা কনফ্লিক্ট তৈরি হচ্ছে না, যে আমি এই কর্মদিবসে এসেছি যে জন্য, এই কর্মদিবসটা পালন হচ্ছে যে জন্য, সেই কারণ যারা ঘটিয়েছে তাদের সাথে আমি বন্ধুত্ব করছি, তাদের সাথে আমি পুরো কানেকশন তৈরি করছি, এমনকি তারা এখনো পর্যন্ত আমাদের সরি পর্যন্ত বলেনি। সুতরাং এখানে একটা ভিন্ন চরিত্রের পরিচয় পাওয়া যাচ্ছে। সেই জন্যই আমি বলেছিলাম এখানে যে এই সৌভাগ্যবান আর সম্মানিত এটা মেকি, অর্থাৎ এই সৌভাগ্যবান যেটা বলা হচ্ছে সেটা হচ্ছে এই বিগত 50 বছরে পাকিস্তানের যে রক্ত এখনো বাংলাদেশে আছে, যে পাকিস্তানের অবৈধ সন্তানরা পরাজিত 1971-এর পরাজিত শক্তি যারা এখনো বাংলাদেশের মাটিতে আছে, বড় হচ্ছে, তাদের যে মনের চাহিদা, তাদের যে এই বিগত 50 বছরের আকাঙ্ক্ষা, যে ইচ্ছা, সেগুলো তারা এখনো সফল করতে পারেনি। অর্থাৎ তাদের এই যে গোষ্ঠীটা আছে, সেই গোষ্ঠীর যে ইচ্ছা, আকাঙ্ক্ষা, ভালো লাগা, চাহিদা, সেগুলো যে এই মোহাম্মদ ইউনূস পূরণ করতে পারছে, তার জন্য তিনি নিজেকে সৌভাগ্যবান বলছে। এবং সম্মানিত যেটা বলা হচ্ছে সেটা পুরো বাংলাদেশের বাঙালি জাতির কাছে সম্মানিত বলা হচ্ছে না, বলা হচ্ছে ওই পাকিস্তান বাহিনীর দূষিত রক্ত যারা এখনো বাংলাদেশে আছে, যে এক মুঠো মানুষ আছে, সেই মুষ্টিময় মানুষদের সামনে তিনি নিজেকে সম্মানিত বোধ করছে। এখন এর মানে আপনার কাছে ভিন্ন হতে পারে, আমার দৃষ্টিকোণ থেকে আমি এটাই স্পষ্ট বুঝতে পেরেছি। এখানে আরও বিভিন্ন রিপোর্ট রয়েছে, তবে দৃষ্টিগোচর হওয়ার মতো আরেকটি যে আমি তার স্টেটমেন্ট যেটা পেয়েছি সেটা হচ্ছে, বক্তব্যের শুরুতে ইউনূস মুক্তিযুদ্ধের বীর শহীদ ও যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা ও নির্যাতিতা নারীদেরকে স্মরণ করেন। পরে তিনি জুলাই আগস্ট মাসের গণ অভ্যুত্থানে নিহত ও আহতদের, এর পরের শব্দগুলো ভালো করে খেয়াল করবেন, গণ অভ্যুত্থানে নিহত ও আহতদের দুঃসাহসিক আত্মত্যাগ ও সাহসের কথা উল্লেখ করেন। সুতরাং এখানে বুঝুন, দেশ পুনর্গঠনে একটি নতুন সুযোগ আছে, এটাই পরে আসছি। এখানে তিনি কি বলছেন, মুক্তিযুদ্ধের বীর শহীদ ও যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা ও নির্যাতিতা নারীদেরকে স্মরণ করেন এবং অভ্যুত্থানে নিহত ও আহতদের দুঃসাহসিক আত্মত্যাগ ও সাহসের কথা উল্লেখ করেন। সুতরাং যে কর্মদিবস পালন করতে তিনি এসেছেন, সেখানেও নিজের এজেন্ডা প্রচার করছেন। উনি এই মুক্তিযুদ্ধে যারা নির্যাতিত হয়েছে, শহীদ হয়েছে, তাদেরকে তিনি কেবল স্মরণ করেছে, এবং সেই স্মরণের পরেই তিনি জুলাই আগস্ট মাসে যেসব আতঙ্কবাদীরা, ছাত্রদের ভিড়ে যেসব আতঙ্কবাদীরা দুঃসাহসিক আতঙ্কবাদী বা এই কর্মকাণ্ডের সাহস দেখিয়েছে, তাদের দুঃসাহসিক আত্মত্যাগ ও সাহসের কথা উল্লেখ করেছেন। এই শব্দগুলো মুক্তিযোদ্ধাদের পক্ষে ব্যবহার করা হয়নি, তাদেরকে স্রেফ স্মরণ করা হয়েছে, কিন্তু এদেরকে ভীষণ বড় করে দেখানো হচ্ছে। অর্থাৎ এখানে তার আরও একটা পরিচয় পাওয়া যাচ্ছে, যে তিনি আসলে 1971-এর মুক্তিযুদ্ধকে মিটাতে বাংলাদেশে এসেছে, নাকি 1971-এর মুক্তিযুদ্ধ স্বাধীনতার যে চেতনা, সেটাকে সারা জীবন দেশবাসী মনে রাখবে বা সেটাকে স্মরণ করবে, ভালোবাসবে, বুকে ধারণ করবে, এগুলো মুছে দিতে তিনি এসেছে। এখানে সরাসরি তিনি যে কর্মদিবস পালন করতে এসেছেন, সেই কর্মদিবসকে তিনি সরাসরি অপমানিত করছেন। কারণ কি? কারণ তিনি যে মুক্তিযুদ্ধের কথা বারবার বলা দরকার, হ্যাঁ, প্রসঙ্গক্রমে শেষে তিনি গণ অভ্যুত্থানের কথা বলতে পারতেন, ঠিক আছে, কিন্তু তিনি মুক্তিযুদ্ধের বীরদের স্মরণ করে গণ অভ্যুত্থানের গল্প ফেঁদে বসলেন। গণ অভ্যুত্থানের পুরো
গল্পটা বড় করে দেখানো হচ্ছে। এর মানে এর ভিতরের, এর পিছনের উদ্দেশ্য বা এই মানুষটার মেন উদ্দেশ্য কি হতে পারে, তার এই কথাবার্তা থেকেই তো আপনারা একটা ধারণা করতে পারছেন, তাই না? এরপরে তিনি বলছেন, দেশ পুনর্গঠনের একটি নূতন সুযোগ সৃষ্টি হয়েছে মন্তব্য করে তিনি বলেন, তাদের এই আত্মত্যাগ জাতি চিরদিন শ্রদ্ধা ভরে স্মরণ করবে। সুতরাং এবার বুঝে দেখুন, 1971-এর যে কর্মদিবস তিনি পালন করতে এসেছেন, সেখানে 1971-এর কথা বলা হচ্ছে না। 1971-এ মুক্তিযুদ্ধে যারা শহীদ হয়েছে, যারা নির্যাতিত হয়েছে, তাদেরকে স্রেফ স্মরণ করে ছেড়ে দেওয়া হয়েছে। এবং সেই কর্মদিবসে দাঁড়িয়ে বলা হচ্ছে, এই 2024-এর গণ অভ্যুত্থানে যে আতঙ্কবাদীরা শহীদ হয়েছে, তাদেরকে জাতি চিরদিন শ্রদ্ধা ভরে স্মরণ করবে। মানে জাতিকে একটা অন্য দিকে নিয়ে যাওয়া হচ্ছে, জাতিকে একটা ইতিহাস ভুলে নতুন একটা ইতিহাস তৈরি করে দেওয়া হচ্ছে জাতির সামনে। এই ইউনূসের মতো পাকিস্তানি রক্তের, পাকিস্তানি চিন্তাধারার মানুষেরা যদি আগামী 20 বছর 30 বছর ক্ষমতায় থাকে, তাহলে আজ আমরা বাংলাদেশের ইতিহাস আমরা হয়তো জানবো ভারতীয়রা, কিন্তু বাংলাদেশের আপামর জনগণ বাংলাদেশের যুদ্ধের যে ইতিহাস তারা জানবে, পড়বে, সেটা হচ্ছে এই 2024 সালের যে ইতিহাস, সেটাই তারা পড়বে। আজ যেমনভাবে মুক্তিযুদ্ধের ইতিহাস গর্বের সাথে স্মরণ করে মানুষ, সেটা পরিবর্তন হয়ে যাবে এই 2024-এর ইতিহাসে। এই এজেন্ডা এরা নিশ্চিত বাস্তবায়ন করবে যদি আগামী 10 বছর এরা ক্ষমতায় থাকে। আর ক্ষমতায় থাকবে সেই চিন্তাভাবনা নিয়েই এরা কাজ করছে। কারণ তার পরের বক্তব্য দেখুন, প্রধান উপদেষ্টা বলেন, বাংলাদেশ শান্তিপ্রিয় এক দেশ, প্রতিবেশী দেশসহ সকল রাষ্ট্রের সঙ্গে বন্ধুত্বপূর্ণ শ্রদ্ধাশীল সহযোগিতার মাধ্যমে সহবাস্থানই আমাদের মূল লক্ষ্য। তথাপি যে কোনো আগ্রাসী বহিঃশত্রুর আক্রমণ থেকে দেশের সার্বভৌমত্ব রক্ষার জন্য আমরা সদা প্রস্তুত এবং দৃঢ় সংকল্পবদ্ধ। এখন এই কথাগুলো শুনে খুব ভালো ভালো, খুব দামি দামি কথা মনে হচ্ছে, কিন্তু এখানে ওনার বক্তব্য এমনটা হওয়াই উচিত নয়। তিনি কি একটি ইলেক্টেড গভর্নমেন্ট? জনগণ কি তাকে ক্ষমতায় এনেছে আগামী 5 বছর দেশ শাসন করার জন্য? আপনি বলার কে যে আমরা সদা প্রস্তুত, দৃঢ় সংকল্পবদ্ধ, বহিঃশত্রুর আক্রমণ থেকে আমরা প্রস্তুত? এগুলো তো আপনার কাজ নয়। আপনার এই কথার মাধ্যমে, আমি যে কথা বলছি, এই কথার মাধ্যমে আমার চরিত্র, আমার মাইন্ডসেট, আমার মোটিভ, আমার এজেন্ডা, আমার যে প্রপাগান্ডা, সব আপনি স্পষ্ট বুঝতে পারছেন আমার কথার মাধ্যমে। সুতরাং তার এই কথার মাধ্যমে তার যে প্রপাগান্ডা মাইন্ডসেট, সেটাও আমরা স্পষ্ট ধারণা পাচ্ছি। এই যে এখানে তার বক্তব্য কি হওয়া উচিত ছিল, যে আমরা তার একমাত্র লক্ষ্য হওয়া ছিল যে এতদিন আমি মেনে নিলাম, এতদিন যে মানুষ ভালোভাবে ভোট দিতে পারেনি, গণতন্ত্র যেটা ছিল না, সুষ্ঠু নির্বাচন যেটা ছিল না, সেই বিষয়ে আমি কি করছি, কত রকমভাবে আমি পুরো দেশের আইন ব্যবস্থা, পুরো পরিকাঠামোটাকে আমি সঠিক করছি, সেই সব বিষয়ে তার কথা বলা উচিত ছিল। তা না, তিনি সেখানে বলছে যে একজন প্রধানমন্ত্রী যেভাবে ভাষণ দেয় সেই হিসাবে তিনি ভাষণ দিচ্ছেন। অর্থাৎ তিনি নিজেকে মেনে নিয়েছেন দেশের একজন ইলেক্টেড গভর্নমেন্ট তিনি, এবং এই কাজটা তিনি মেনে নিয়েছেন, মানে এই কাজটা তিনি বাস্তবায়ন করার চেষ্টা অবশ্যই করবেন, এমনটাই আমার মনে হচ্ছে। তা নয়তো তিনি এরকম জায়গায় তার যে কাজ, সেই কাজ অনুযায়ী, আমি ভিতর থেকে যেটা মনে করছি সেই অনুযায়ী না আমার ভাষণ হবে। আমি যদি ভিতর থেকে মনে করে থাকি যে আমি সমাজের যে অন্তর্বর্তী সরকার হিসাবে আমি সমাজে এসেছি, এই দেশের যে সিস্টেমটা রয়েছে সেটাকে নিরপেক্ষভাবে পরিবর্তন করে আমি একটা সুষ্ঠু নির্বাচন দেব এবং চলে যাব, এটাই যদি আমার উদ্দেশ্য হয়ে থাকে, তাহলে আমার এই কাজের চারপাশে আমি কি করছি সেটাই আমার বক্তব্যে প্রতিফলিত হবে।
কিন্তু আমার মনে যদি থাকে যে আমি অন্তর্বর্তী সরকারের বেশে এসেছি এবং যে কোনো ফন্দি ফিকিরে আমি একটা সরকার গঠন করে দেশ পরিচালনা করব আগামী দিনে, নাকি সুষ্ঠু নির্বাচনের পরিবেশ তৈরি করে আমি চলে যাব, এটা যদি না হয়ে ওটা যদি হয়ে থাকে, তাহলে এরকমই কথাবার্তা তার মুখ থেকে বার হবে এবং আগামী সময়ে এগুলো আরও অনেক বাড়বে এবং তিনি এই পথে নিশ্চিত অগ্রসর হবে, এতে কোনো সন্দেহ নেই। তবে সেটা এক লাফে এক ধাপে হবে না, ছোট 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 টাস্কে তিনি এবং তার যে সমন্বয়করা আছে জঙ্গি গোষ্ঠী, তারা তাকে মদত দেবে।